এই বিয়ে হতে পারে না, কারণ আমি ঈশান ভাইয়ার বাচ্চার মা হতে চলেছি। নিজের ছোট বোন তিনার মুখে এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেল তৃষ্ণা। আজকে তার চাচাতো ভাই ঈশানের সাথে পারিবারিকভাবে তার বিয়ে হওয়ার কথা, অথচ এমন সময় তার আপন বোন এসে এমন কথা বলছে। বাড়ির অন্যান্য সদস্যরাও চরম পর্যায়ের অবাক হয়ে গেছেন। তৃষ্ণা তিনার বাবা তৌফিক খান রাগী গলায় বলে ওঠেন। তৃণা দ্রুত শ্বাস নিতে থাকে। সে জানে আজ সে যেটা করেছে তার জন্য তাকে অনেক সাহসের সঞ্চার করতে হবে নিজের মনে। এরপর থেকে হয়তো অনেক কিছু সহ্যও করতে হবে। তবুও সে দমল না, আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, আমি যেটা বলছি সেটা শতভাগ সত্য। বিশ্বাস না হলে এই প্রেগনেন্সি রিপোর্টটা তোমরা দেখতে পারো। তৌফিক খান ছুটে এসে রিপোর্টটা হাতে নিলেন। সাথে সাথেই ভীষণভাবে অবাক হয়ে গেলেন তিনি। রাগে ক্ষোভে তিনার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। চিৎকার করে বলে উঠলেন, এই দিন দেখার জন্য কি তোকে বড় করেছিলাম? ঈশানের বাবা রুহুল খান আর মা সাইদা বেগমও স্তব্ধ হয়ে গেছেন। বিস্ময়তা কাটিয়ে উঠে ঈশান বলে উঠল, এসব তুই কি বলছিস তৃণা? আমার নামে এরকম মিথ্যা অপবাদ কেন দিচ্ছিস তুই? আমি যে মিথ্যে বলছি না সেটা তুমিও খুব ভালো করেই জানো ঈশান ভাই। এই বাচ্চাটা তোমারই। স্টপ দিস ননসেন্স। আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোকে খুন করে দেব। এখন তো আমাকে খুন করতে চাইবেই, আমাকে ভোগ করা হয়ে গেছে কি না? তাই তো এখন আমার বড় বোনকে বিয়ে করতে চাচ্ছ। ঈশানের মাথা রাগে ফেটে যাচ্ছিল। ইচ্ছা করছিল তৃণার গলা টিপে ধরতে। সে কিভাবে তার নামে এমন মিথ্যা অভিযোগ দিতে পারল? এর মধ্যে তৃষ্ণা তিনার সৎমা প্রেরণা বেগম মুখ খুললেন। তিনি বললেন, আমি তিনাকে চিনি, ও মিথ্যা বলার মেয়ে না। তাছাড়া কোন মেয়ে নিজের ব্যাপারে এমন মিথ্যা বলবে? ঈশান রাগে ফুঁসে উঠে বলল, সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। কোথায় কোন ছেলের সাথে রাত কাটিয়ে এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে। এতক্ষণ চুপ থাকলেও তৃষ্ণার ধৈর্যের বাঁধ এবার ভেঙে যায়। ঈশানের কথা শুনে তৃষ্ণা চেঁচিয়ে বলে ওঠে, আমার বোনের নামে আর একটাও বাজে কথা বলবে না। আমার ভোলা ভোলা বোনটাকে ব্যবহার করে এখন ওকেই দোষ দিচ্ছ তুমি? তৃষা, তুই আমায় বিশ্বাস কর। কিভাবে বিশ্বাস করব তোমায়? আমি তো অনেক দিন থেকেই তোমাদের ঘনিষ্ঠতা লক্ষ্য করছি। ছোট থেকেই তো তোমাদের অনেক ভাব। বড় হওয়ার সাথে সাথে মেলামেশা আরও বাড়ে। তবুও আমি এইটা নিয়ে খারাপ কিছু ভাবিনি। ভেবেছি সাধারণ কাজিন হিসেবেই তোমরা মেলামেশা করো। কিন্তু আজ আমার সামনে সবটা পানির মতো পরিষ্কার। তোমরা দুজন মিলে এভাবে আমায় ঠকাতে পারলে? ঈশান ভাইয়া, তুমি আমার বোনের সাথে এরকম করে আবার আমার জীবনটাও নষ্ট করতে চেয়েছিলে। তুই কেন বুঝতে চাইছিস না তৃষা? তৃণা মিথ্যা বলছে। তৃষ্ণা উঠে গিয়ে তৃণার পাশে গিয়ে দাঁড়ায়। তৃণার হাত থেকে প্রেগনেন্সি রিপোর্টটা নিয়ে বলে, তাহলে এই রিপোর্টটা কি মিথ্যা? হ্যাঁ, এই সব মিথ্যা। আমার আর তৃণার মধ্যে এরকম কিছু হয়নি কখনো। তৃণা অশ্রুসিক্ত নয়নে বলে, মিথ্যে কেন বলছো ঈশান ভাই? সেদিন রাতে তো তুমিই আমার সাথে ঘনিষ্ঠ হয়েছিলে। যেদিন বাড়িতে সবাই দাওয়াত খেতে গিয়েছিল, তোমার মেনে নেই, সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে কেউ বাড়িতে ফিরতে পারেনি। পুরো বাড়িতে শুধু তুমি আর আমি। তুই নিজের মুখ বন্ধ কর, নয়তো আমি। তৃষ্ণা তিনাকে আগলে দাঁড়ায়। ঈশানের চোখে চোখ রেখে বলে, তুমি আমার বোনের সাথে যা অন্যায় করার তা করেই ফেলেছ। এখন এভাবে দায় এড়াতে পারবে না। তোমাকে ওর দায়িত্ব নিতেই হবে। মানে? তোমাকে আজ এই মুহূর্তে তৃণাকে বিয়ে করতে হবে। অসম্ভব। তৃণার সাথে ঘনিষ্ঠ হওয়ার আগে এসব মনে ছিল না? এখন এভাবে বললে তো তোমায় ছেড়ে দেব না। তৌফিক খান কি বলবেন কিছু বুঝতে পারছিলেন না। প্রেরণা বেগম সাইদা বেগমের কাছে গিয়ে বলেন, ভাবি, তুমি নিজের ছেলেকে বোঝাও। ও যদি এখন তিনাকে বিয়ে না করে তাহলে বিষয়টা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছিল, জন্যই কেউ জানে না। কিন্তু সত্য তো কোনো দিন চাপা থাকে না। যদি কথাটা ছড়িয়ে পড়ে তাহলে আমাদেরই দুর্নাম হবে। তাছাড়া পুলিশ কেসও হতে পারে। সাইদা বেগম এমনিতেই অনেক ভীতু প্রকৃতির মানুষ।
প্রেরণা বেগমের কথায় তিনি আরও বেশি ভয় পেয়ে যান। তাই ঈশানের কাছে গিয়ে বলেন, তুই এই বিয়েতে রাজি হয়ে যা ঈশান। এসব তুমি কি বলছো আম্মু? অন্তত তুমি এমন বলো না। রুহুল খান নিজের স্ত্রীর তালে তাল মিলিয়ে বলেন, তোমার আম্মু একদম ঠিক বলেছে। পরিস্থিতি অনুযায়ী তোমাকে এখন তৃণাকেই বিয়ে করতে হবে। আর এমনিতেও তৃষ্ণা আর তোমাকে বিয়ে করবে না। কিন্তু আমি তৃণাকে না, তৃষাকে পছন্দ করি। তৃষ্ণা তিনার কাঁধে হাত রেখে বলে, আমার বোনের সাথে এত বড় অন্যায় করে তুমি এসব কথা বলতে পারো না। তুমি ওকে বিয়ে করতে বাধ্য। ঈশান আর সহ্য করতে পারছিল না। সে বলে, আমি তোমাদের কারো কথা শুনতে বাধ্য নই। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। এই মিথ্যাবাদী মেয়ের ফাঁদে আমি অন্তত পড়ব না। তৃষ্ণা ঈশানের পথ আগলে দাঁড়ায়। ঈশানকে টানতে টানতে বিয়ের আসরে নিয়ে গিয়ে বসায়। তৃণাকেও তার পাশে বসিয়ে দেয়। অতঃপর কাজীকে উদ্দেশ্য করে বলে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন, সব ঠিক থাকবে। শুধু পাত্রীর জায়গায় তৃষা খান নাম বদলে তৃণা খান রাখুন। ঈশান কিছুতেই বিয়ে করবে না, কিন্তু পরিবারের সবাই এই বিয়ে দাবার জন্য অস্থির হয়ে আছে। তাদের ধারণা পরিবারের সম্মান রক্ষায় এখন এই বিয়েটা হওয়া আবশ্যক। ঈশান যখন কিছুতেই কবুল বলল না, সেটা দেখে প্রেরণা বেগম সাইদা বেগমের কাছে গিয়ে বললেন, কিছু একটা করো ভাবি। তোমার ছেলের ভালোর জন্যই এখন এমন কিছু করতে হবে যাতে সে বিয়ে করতে বাধ্য হয়। সাইদা বেগম দৌড়ে রান্নাঘরে চলে গেলেন। সেখানে গিয়ে চাকু নিয়ে চলে এলেন। অতঃপর ঈশানকে উদ্দেশ্য করে বলল, তুই যদি কবুল না বলিস তাহলে কিন্তু আমি এই চাকু দিয়ে নিজের হাত কেটে ফেলবো। আম্মু, তুমি এমন করো না। ঠিক আছে, আমি কবুল বলছি। ঈশানের কথা শুনে প্রেরণা বেগম ও তৃণার মুখে হাসি ফুটে ওঠে। পরিবারের বাকি সবাই স্বস্তি বোধ করেন। তৃষ্ণার মধ্যে কোনো অনুভূতি কাজ করছিল না। সে না খুশি হতে পারছে আর না তো দুঃখী। ঈশানের সাথে যখন তার বিয়ের কথা ওঠে তখনও তার এমন অনুভূতি হয়েছিল। এমন না যে সে অন্য কাউকে ভালোবাসে, কিন্তু ছোটোবেলা থেকে যাকে ভাইয়ের নজরে দেখেছে তাকে বিয়ে করার জন্য খুব একটা মত ছিল না তার। তবে তৃষ্ণা পরিবারের বাধ্য মেয়ে, তাই সকলের সিদ্ধান্ত চুপচাপ মেনে নিয়েছিল। কিন্তু আজ যে এমন কিছু ঘটবে সেটা সে ভাবতে পারেনি। এদিকে ঈশান কবুল বলার আগে একবার শেষবারের মতো তৃষ্ণার দিকে তাকায়। যখন থেকে ভালোবাসা বুঝতে শিখেছে তখন থেকে সে ভালোবাসে তৃষ্ণাকে। পরিবারের সবাইকে বলে রাজি করিয়েছিল মেয়েটিকে বিয়ে করার জন্য। অথচ আর শেষ সময়ে এসে তীরে এসে তরি ডুবল। তৃষ্ণা তার না পাওয়ার তালিকাতেই থেকে গেল। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ঈশান বলে উঠল, কবুল বল। তৃণা ও ঈশানের বিয়ে সম্পূর্ণ হলো। বাসর ঘরে গুটিসুটি হয়ে বসে আছে তৃণা। একটু আগেই তৃষ্ণা এসে তাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে গেছে। তৃণা তৃষ্ণার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তৃষ্ণা তৃণাকে এখানে বসিয়ে দিয়ে কোনো কথা না বলেই চলে গেছে। তৃণার মনটা বেশ খারাপ হয়ে গেছে। তৃষ্ণা তার নিজের বড় বোন। মায়ের মৃত্যুর পর থেকে কত আদর যত্ন করে বড় করেছে, অথচ আজ তৃণার জন্য তাকে অনেক কষ্ট পেতে হলো। তৃণার একটু খারাপ লাগলেও সে ভাবল এমনটা হওয়ারই ছিল। তবে সে আশাবাদী, একসময় সব কিছু ঠিক হয়ে যাবে। এর মধ্যে সময় এগিয়ে যেতে লাগলো, তবে ঈশানের আশার কোনো নামগন্ধ নেই। এতে করে তৃণার যেমন কষ্ট হচ্ছে তেমন একটু স্বস্তিও হচ্ছে, কারণ তৃণা খুব ভালো করেই জানে তার এই বাসর রাত অন্য আর 5টা মেয়ের মতো সুখকর হবে না। অনেক কিছুর মোকাবিলা করতে হবে তাকে। ঈশান এসেই হয়তো তাকে বাজেভাবে অপমান করবে। তৃণা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল 12টা বাজতে চলছে। তৃণার মুখে অমাবস্যার অন্ধকার নেমে এলো। আর কিছু সময় অপেক্ষা করার পর তৃণা ভাবল ঈশান বোধহয় আজ রাতে আর আসবে না, তাই সে শুয়ে পড়ল। তার চোখে ঘুমও নেমে এলো। সবে মাত্র 2 চোখ বন্ধ করেছে তৃণা, এমন সময় রাগে ক্রোধে উন্মাদ হয়ে ঈশান বাসর ঘরে প্রবেশ করল।
তৃণাকে বাসর ঘরে শান্তিতে ঘুমাতে দেখে ঈশানের রাগের পরিমাণ কয়েক গুণ বেড়ে গেল। সে দাঁত কটমট করতে করতে বলল, আমার জীবনের সব শান্তি নষ্ট করে তুই এখানে শান্তিতে ঘুমাচ্ছিস? দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। বলে ঈশান ছুটে গেল তৃণার দিকে। তৃণার কাছে গিয়ে তাকে টেনে তুলল। সবেমাত্র তৃণার চোখ লেগে গিয়েছিল। ঈশান এভাবে অতর্কিতভাবে টেনে তোলায় থতমত খেয়ে গেল তৃণা। পিট করে তাকিয়ে রইল ঈশানের দিকে। ঈশান তৃণাকে টেনে তুলেই ক্ষান্ত হয় না। তৃণাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যেতে থাকে। তৃণার অসহ্য যন্ত্রণা হতে থাকে। তৃণা আর্তনাদ করে বলে ওঠে, ঈশান ভাই ছাড়ুন, আমার লাগছে। ঈশান ক্ষেপে গিয়ে বলে, একদম চুপ, তুই এটাই ডিজার্ভ করিস। আমার জীবন নষ্ট করে তুই শান্তিতে থাকবি সেটা তো হতে পারে না। আমি কিভাবে তোমার জীবন নষ্ট করলাম ঈশান ভাই? একদম নাটক করবি না। তুই আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে বিয়ে করেছিস। আজ এই ঘরে তৃষার থাকার কথা ছিল, কিন্তু তুই সেটা হতে দিসনি। আমার থেকে আলাদা করে দিয়েছিস তৃষাকে। কেন এমন করলি তুই তৃণা? তুই জানতি না আমি তৃষাকে কত ভালোবাসি? তুই যেদিন আমায় তোর মনের কথা বলেছিলি সেদিন তো আমি তোকে স্পষ্ট করে বলে দিয়েছিলাম আমি শুধুমাত্র তৃষাকে ভালোবাসি। আমি নিরুপায় ছিলাম ঈশান ভাই। আমার জীবনের জন্য, আমার সন্তানের জন্য আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। ঈশানের মাথা আরও বেশি গরম হয়ে যেতে থাকে। সে একবার চিৎকার করে বলে, নিকুচি করেছে তোর বাচ্চার। আমি জানি এসব তোর মিথ্যা নাটক, আর আজ আমি সেটা প্রমাণ করে দেব। বলে ঈশান তৃণাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তৃণা তখন বলে ওঠে, ঈশান ভাই আস্তে, আমাদের বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে। তৃণার কথা শুনে ঈশানের রাগ আরও বেড়ে যায়। সে আরও জোরে টানতে টানতে নিয়ে যায় তৃণাকে। তৃণাকে টানতে টানতে তৃষ্ণার ঘরে নিয়ে যায় ঈশান। তৃষ্ণা অনেক রাত অবধি জাগে। আজ দরজাটা খোলা রেখে বেলকনিতে দাঁড়িয়েছিল তৃষ্ণা। নিজের আপনজনদের থেকে কষ্ট পেয়ে তার মনটা একদম বিষিয়ে গেছে। এমন সময় রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে রুমে চলে আসে তৃষ্ণা। তৃণা আর ঈশানকে দেখে তার ভ্রু কুঁচকে যায়, সাথে রাগও হয় খুব। তৃষ্ণা বেশ রাগী স্বরে বলল, তোমরা কেন এসেছো এখানে? আজকে না তোমাদের দুইজনের জীবনের সব থেকে সুন্দর রাত? আমার এখানে এসে সেই রাতটাকে নষ্ট করো না। ঈশান তৃণাকে ধাক্কা দিয়ে তৃষ্ণার সামনে ফেলে দিয়ে বলে, তোর বোনের আসল রূপ তোর সামনে তুলে ধরার জন্য এখানে নিয়ে এসেছি। তুই না একজন ডাক্তার? তোর কাছে নিশ্চয়ই প্রেগন্যান্সির কিট আছে। তখন ও যে রিপোর্ট দিয়েছিল তার উপর আমার কোনো বিশ্বাস নেই। তুই এখন ওকে আরেকটা কিট দে, দেখি এবার কি রিপোর্ট আসে। তৃষ্ণা তাই করে, তৃণাকে একটি প্রেগনেন্সি কিট দেয়। তৃণা আমতা আমতা করে বলে, তখন তো টেস্টের রেজাল্ট দিলামই, আর কতবার টেস্ট করাতে হবে? তৃষ্ণা সন্দেহভাজন স্বরে বলল, তুই যদি সত্যি বলে থাকিস তাহলে তো টেস্ট করতে অসুবিধা নেই। আরেকবার টেস্ট করলে নিশ্চয়ই রিপোর্ট বদলে যাবে না? তৃণা কাঁপা কাঁপা হাতে টেস্ট কিটটা হাতে তুলে নেয়, অতঃপর চলে যায় ওয়াশরুমে। অনেকক্ষণ পরও যখন সে বেরিয়ে আসে না, তখন ঈশান বাইরে থেকে চিৎকার করে বলে, কি হলো? এত সময় কেন লাগছে তোর? তৃণা একটু পরেই বেরিয়ে এলো, এসে কিটটা তৃষ্ণার হাতে তুলে দিল। ঈশান তৃষ্ণাকে শুধালো, রিপোর্ট কি এসেছে? নিজেই দেখে নাও। ঈশান কিটটা হাতে নিয়ে দেখে রিপোর্ট পজিটিভ। তার নিজের চোখে বিশ্বাস হতে চায় না। সে বলে ওঠে, এটা হতে পারে না, তৃণা নিশ্চয়ই কোনো কারসাজি করেছে। এর মধ্যে তৃণার হঠাৎ করে খুব বমি পায়। সে মুখে হাত দিয়ে ওয়াশরুমের দিকে ছোটে, গল গল করে বমি করে দেয়। তৃষ্ণা ঈশানের উদ্দেশ্যে বলে, তুমি কি এর পরেও সত্যটা অস্বীকার করবে ঈশান ভাই? হ্যাঁ, কারণ আমি জানি আমি নির্দোষ। এসব প্রেগনেন্সির কিটে আমার কোনো বিশ্বাস নেই। কাল আমি ওকে নিয়ে তোর হসপিটালে যাব আর প্রেগনেন্সি টেস্ট করাবো, তারপরে সব পরিষ্কার হয়ে যাবে। তৃষ্ণা বিরক্তির সাথে বলে ওঠে, তোমার যা করা তুমি করো, কিন্তু প্লিজ এখন তোমার ওয়াইফকে নিয়ে এই রুম থেকে বেরিয়ে যাও। আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। ঈশান রুম থেকে চলে যায়। তৃণা ওয়াশরুম থেকে বেরিয়ে ঈশানকে না দেখে তৃষ্ণাকে শুধায়, আপি, ঈশান ভাইয়া কোথায়? জানি না আমি। তুই এই রুম থেকে এক্ষুনি বের হ, তোকে সহ্য হচ্ছে না আমার। বিশ্বাস করো, আমি সত্যিই প্রেগনেন্ট। তুই কি বা হবি? আমার রুম থেকে বের হ বলছি, জাস্ট লিভ।
তৃণা মাথা নিচু করে বের হয়ে যায়। পরের দিন ঈশান বেশ দ্রুত অফিসের থেকে চলে আসে। উদ্দেশ্য যে করেই হোক তৃণার সব ষড়যন্ত্র সবার সামনে আনা। বাড়িতে এসে সে তৃণার নাম ধরে ডাকতে থাকে। পুরো বাড়ি মাথায় তোলে। ধীরে ধীরে বাড়ির সবাই নিচে নামে। তৃণা ও প্রেরণা বেগমের সাথে নিচে নেমে আসে। ঈশান তৃণাকে উদ্দেশ্য করে বলে, তুই এক্ষুনি আমার সাথে হসপিটালে চল, আজ তোর সব জারিজুরি বের করব। তৃণা প্রেরণা বেগমের দিকে তাকায়। প্রেরণা বেগম তৃণাকে আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিকই হবে। তৃণা ভরসা পেয়ে ঈশানের সাথে চলে যায়। তৃণাকে নিয়ে ঈশান হসপিটালে যায়। সেখানে গিয়ে তৃণার প্রেগনেন্সি টেস্ট করানো হয়। হাসপাতালে তৃষ্ণার সাথে দেখা হয়ে যায় তাদের। তৃষ্ণা তাদের এড়িয়ে চলে যেতে চাইলে ঈশান তাকে আটকে বলে, একটু থাম তৃষা, এখনই তৃণার প্রেগনেন্সির রিপোর্ট চলে আসবে। আসল সত্যটা দেখে তারপর যা। একটু পরেই রিপোর্ট নিয়ে আসেন একজন নার্স। তিনি রিপোর্টটা ঈশানের হাতে দেন। ঈশান তৃষ্ণাকে রিপোর্টটা দিয়ে বলে, তুই নিজের চোখে সবটা দেখে নে। তৃষ্ণার রিপোর্টটা খুলে দেখে, অতঃপর বিস্ফোরিত নয়নে তৃণার দিকে তাকায়। তৃণা ভয়ে ঢোক গিলে। তৃণা তৃষ্ণার দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করে। তার পূর্বে তৃষ্ণা রেগে টেস্ট রিপোর্টটা ঈশানের দিকে ছুঁড়ে মারে। ঈশান হতবাক হয়ে তাকায়। তৃষ্ণার আগে ফুঁসে উঠে বলে, নিজের চোখে রিপোর্টটা দেখে নাও। রিপোর্ট পজিটিভই এসেছে। এর মানে তৃণা সত্যি বলেছে। তুমি কি তারপরেও কিছু বলবে? বিশ্বাস কর তৃষা, এইসব মিথ্যা। কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা তো এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে ঈশান ভাই। এখন তুমি আর এখানে কোনো সিন ক্রিয়েট করো না। তোমার ওয়াইফকে নিয়ে চলে যাও এখান থেকে। খুব শীঘ্রই তোমাদের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। তোমাদের সংসারটা সুন্দর করে সাজাও, আর আমাকে প্লিজ একটু শান্তি দাও। বলেই তৃষ্ণা চলে যায় সেই স্থান থেকে। তৃষ্ণা চলে যাবার পর ঈশান তিনার দিকে রাগী চোখে তাকায়। তিনার হাতটা শক্ত করে ধরে বলে, বল তুই কি করেছিস? নিশ্চয়ই এই রিপোর্টটা ভুয়া, তাই তো? আমি ভুয়া রিপোর্ট কিভাবে তৈরি করবো ঈশান ভাই? তাছাড়া তুমিও খুব ভালো করে জানো এই রিপোর্টটা মিথ্যে নয়, কারণ এই বাচ্চাটা। তিনা তার কথা সম্পূর্ণ করতে পারে না। তার পূর্বেই ঈশান থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। তিনা গালে হাত দিয়ে বলে, তুমি আমায় মারলে ঈশান ভাই? হ্যাঁ, বেশ করেছি, প্রয়োজন পড়লে আরও মারব। বলে ঈশান দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যায়। তৃণাও অশ্রুসিক্ত নয়নে তার পিছনে যেতে থাকে। ঈশান বাইরে এসে গাড়িতে উঠে তৃণাকে না নিয়ে চলে যায়। রাগে তার মাথা ভন ভন করছে। ঈশানের মাথায় তো এটাই ঢুকছে না যে রিপোর্ট পজিটিভ এলো কীভাবে। মুখে যাই বলুক, ঈশান নিজেও এটা খুব ভালো করে জানে যে এত স্বনামধন্য একটা হসপিটালে ভুল রিপোর্ট কখনো দিবে না। একই সাথে গতকাল রাতে তিনার বমি করার কথাও ঈশানের মাথায় এলো। সেটা তো মিথ্যা ছিল না। এর মানে কি তৃণা সত্যি প্রেগনেন্ট? কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে কি তৃণা সত্যি বলছে? সে কি তাহলে প্রেগনেন্ট? কিন্তু ঈশান তো খুব ভালো করেই জানে যে এই বাচ্চাটা তার নয়। তাহলে বাচ্চাটা আসলে কার? ঈশান কিছুক্ষণ ঠান্ডা মাথায় চিন্তা করে ব্যাপারটা নিয়ে। অতঃপর তার মাথায় কিছুটা ঢোকে ব্যাপারটা। ঈশান আন্দাজ করতে পারে এই বাচ্চাটা তার না হলে এটা হয়তো অন্য কারো বাচ্চা। এর মানে তিন্না অন্য কারো বোঝা তার ঘাড়ে চাপাতে চাইছে। কথাটা ভাবতেই রাগে ঈশানের পুরো শরীর কাঁপতে থাকে। তবে সে এত সহজে তৃণার উদ্দেশ্যে সফল হতে দিবে না। ঈশান স্বগোক্তি করে বলে, এবার আমি সব সত্য সামনে বের করেই ছাড়ব। এই জন্যে আমাকে সবার আগে তৃণার সন্তানের আসল বাবাকে খুঁজে বের করতে হবে, তারপর বাকি সব কিছু। তৃণা একা একাই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। প্রেরণা বেগম ও তৌফিক খান নিচেই বসেছিলেন। তৃণাকে দেখা মাত্র তৌফিক খানের মাথায় রাগ চেপে বসে। এই মেয়েটার জন্মের 1 বছর পরেই তার প্রিয়তমা স্ত্রীকে তিনি হারিয়েছিলেন। সেই সময় অনেকে মেয়েটাকে অপয়া বললেও সেসব কথা কানে তুলেননি তিনি। মা মরা মেয়েটাকে মায়ের অভাব বুঝতে দেননি। তৃষ্ণার থেকেও বেশি আদর দিয়েছিলেন। অথচ এই মেয়েটাই তার সব সম্মান ধূলিসাৎ করে দিল। এখন তৌফিক খানেরও মনে হচ্ছে এই মেয়ে সত্যি অপয়া। তিনি কোনো বাক্য ব্যয় না করেই বসার ঘর থেকে নিজের রুমে চলে যান।
তিনি যাওয়ার পরে প্রেরণা বেগম এসে তিনার পাশে দাঁড়ান। তিনার কাঁধে হাত রেখে বলেন, সব কিছু ঠিক তো? এই রিপোর্ট পজিটিভই এসেছে। তা তো আসবেই, কারণ তুমি তো সত্যিকার অর্থেরই প্রেগনেন্ট। সেটা আমি জানি, কিন্তু আমার এখন কেমন জানি লাগছে। আচ্ছা, আমি কি কোনো ভুল করেছি? তুমি কোনো ভুল করছো না। যা করছো নিজের সন্তানের জন্যই তো করছো। তার তো একটা পিতৃ পরিচয় দরকার আছে নাকি? নিজের জন্য না ভাবো, নিজের অনাগত সন্তানের কথাটা ভেবে যা হচ্ছে সেটাই ঠিক বলে মেনে নাও, আর নিজেকেও শক্ত করো। তৃণা দীর্ঘ শ্বাস ফেলে। জীবন তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যে এক সময় যেসব কাজকে সব থেকে বেশি ঘৃণা করত, আজকাল সেসব কাজই করতে হচ্ছে। যেমন প্রেরণা বেগমের সাথে এই ঘনিষ্ঠতা। তৃষ্ণার আজও মনে পড়ে, সে যখন 10ম শ্রেণীতে পড়ছিল তখন তার বাবা এই মহিলাকে বিয়ে করে আনেন, যা তৃণাকে প্রচুর মর্মাহত করে। তৃণার যখন মাত্র 1 বছর বয়স আর তৃষ্ণার 5, তখন তাদের মায়ের মৃত্যু হলে তৌফিক খান এতগুলো বছর একাই নিজের 2 মেয়েকে মানুষ করেন। কখনো দ্বিতীয় বিয়ের কথা ভাবেননি। কেউ দ্বিতীয় বিয়ের কথা বললেও রেগে যেতেন তিনি। কিন্তু হঠাৎ করে শেষ বয়সে গিয়ে কেন এভাবে প্রেরণা বেগমকে তিনি বিয়ে করলেন, সেটাই সবথেকে বড় প্রশ্ন ছিল সবার জন্য। তৃণার জানা মতে প্রেরণা বেগম তৌফিক খানের বন্ধু আব্দুল করিমের স্ত্রী ছিলেন। আব্দুল করিমের মৃত্যুর কিছু মাসের মধ্যেই তিনি প্রেরণা বেগমকে বিয়ে করেন। তৃষ্ণা বরাবরই শান্তশিষ্ট আর বুঝদার মেয়ে, তাই সে এটা নিয়ে কোনো কথা বলেনি। সবটা স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল। কিন্তু তৃণা মোটেই সবটা এত সহজে মানেনি। সে তার বাবার এই কাজের প্রতিবাদ করেছিল। প্রেরণা বেগমকে বিয়ে করায় একদিন না খেয়ে ঘরের দরজা বন্ধ করেছিল। পরে অনেক কষ্টে তাকে খাওয়ানো হয়। প্রেরণা বেগমের সাথে কখনো ভালো ব্যবহার করেনি তৃণা। নিজের মায়ের জায়গায় বসাতে পারেনি। কিছুদিন আগে অবধি ভালো করে কথাই বলতো না, কিন্তু এই কদিনে সমীকরণ পুরো বদলে গেছে। তৃষ্ণার মন মেজাজ আজ খুব একটা ভালো নেই। এমনিতেই বিয়ের দিন যা হলো তাতেই তার ভীষণ রাগ জমেছে মনে। কিন্তু তারপরেও যা সব কিছু হলো সেটা তার মন পুরো খারাপ করে দিয়েছে। ছোটবেলা থেকেই চাপা স্বভাবের তৃষ্ণা। অবশ্য মায়ের মৃত্যুর আগে সে এমন ছিল না। বাবা চাচার মুখে শুনেছিল মা বেঁচে থাকতে নাকি অনেক চঞ্চল ছিল, কিন্তু মায়ের মৃত্যুর সাথে সাথে চঞ্চলতাও তার মধ্যে থেকে হারিয়ে গিয়েছিল। ছোট্ট মেয়েটি মায়ের অভাব বুঝে ওঠার আগেই ছোট বোনের দায়িত্ব কাঁধে এসে নামে। বাবাও ছোট বোনকে বেশি সময় দেয়, যার ফলে তৃষ্ণা ধীরে ধীরে গম্ভীর হতে থাকে। নিজের চাওয়া পাওয়া সব ভুলে যায়। নিজের মনের কষ্ট গোপন করতে শিখে যায়। কখনো নিজের মনের কথা শেয়ার করার মতো কাউকে পায়নি। এভাবে থাকতে থাকতে যেন তৃষ্ণা মানিয়ে নিয়েছে, কিন্তু এখন যে সে পারছে না। নিজের মনের এই কষ্টকর অনুভূতি লুকানো আর সম্ভব না। তৃষ্ণা খুব করে চাইছে কাউকে জড়িয়ে ধরে কাঁদতে, নিজের মনের বোঝ হালকা করতে, কিন্তু সেটা যে সম্ভবপর নয়। এর মধ্যে তার চেম্বারে একজন নার্স প্রবেশ করে বলল, আপনার একজন পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, আইসিইউতে আপনাকে প্রয়োজন। তৃষ্ণা আর বিন্দুমাত্র সময় ব্যয় করে না। নিজের মনের অবস্থা যেমনই হোক, নিজের দায়িত্বে অবহেলা সে কোনো মতে করবে না। ডাক্তারি পেশায় আসার সময় যে শপথ করেছিল তা যে তাকে পূর্ণ করতেই হবে। তৃষ্ণা আইসিইউতে গিয়েই রোগীটির কাছে যায়। তার পেশেন্ট 80 বছরের এক প্রবীণ ব্যক্তি, অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। তৃষ্ণার আর বেশি কিছু করার ছিল না, কারণ তার অবস্থা দ্রুত অবনতি হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তৃষ্ণার আজ ভীষণ কষ্ট হয়। যদিও একজন ডাক্তার হিসাবে এটা তার কাছে খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আজ কেন যেন তার মনে হচ্ছে তার মানসিক অবস্থার কারণেই তার দ্বারা এই গাফিলতি হয়ে গেছে। যদিও তার এই ভাবনা ব্যাঠিক, তবে এই মুহূর্তে তার এমনটাই মনে হচ্ছিল। তৃষ্ণার চোখে জল চলে আসে। সে কাঁদতে কাঁদতে আইসিইউ থেকে বেরিয়ে আসে।
তৃণা অনেকক্ষণ থেকে বাগানের সামনে পায়চারি করছে। আজ তার মন বেশ বিক্ষিপ্ত। নিজের মধ্যে ন্যায় অন্যায়ের দ্বন্দ্বে হিমশিম খাচ্ছে তৃণা। এরই মধ্যে হঠাৎ করে সে ঈশানকে দেখতে পেল। থমথমে মুখ করে এদিকে এগিয়ে আসছে সে। হয়তো সবেমাত্র বাড়িতে ফিরল। তৃণা ঈশানকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু ঈশান ঠিক তৃণার সম্মুখে এসে দাঁড়ায়। তৃণার দিকে ঘৃণাভাজন দৃষ্টিতে তাকিয়ে থাকে। তৃণা পিছন ফিরে না তাকিয়ে ঈশানের উপস্থিতি অনুভব করতে পারে। কম্পনরত কণ্ঠে শুধায়, তুমি কি আমাকে কিছু বলতে চাও ঈশান ভাই? বলতে তো চাই অনেক কিছুই। তোর মতো মেয়ের সাথে ঠিক যতটা জঘন্য ব্যবহার করা যায় ততটা করতে চাই, কিন্তু আমার শিক্ষা আমাকে বাধা দিচ্ছে। আমার মতো মেয়ে বলতে তুমি কি বোঝাতে চাইছো? তোর মতো মেয়ে মানে যারা বিয়ের আগেই নিজের ইজ্জত অন্য কারোর কাছে সঁপে দিয়ে তারপর সেই দায় অন্যের উপর চাপিয়ে দেয়। ঈশান ভাই, আমার ব্যাপারে একদম খারাপ কথা বলবে না। আমি মোটেও কোনো অন্যায় করিনি, বরঞ্চ... থামলি কেন? বল বল, কি বলবি? কিছু না। আমি যাই বলি না কেন তুমি তো আর আমায় বিশ্বাস করবে না, তাহলে বলে কি লাভ? ফলো। এইসব কথা বলে কোনো লাভ হবে না। তোর গর্ভে যে সন্তান বড় হচ্ছে তার আসল বাবা আমি নই। তবে এই সন্তানের আসল বাবা কে বল আমায়। তুমি এই সন্তানের পিতা। আমার মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে তৃণা। ভালোই ভালোই তুই সত্য কথা বল, নয়তো আমি যা বলছি একদমই সত্যি বলছি। আমার পেটে তোমারই বাচ্চা। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না। আমি নিজে থেকে সব সত্য বের করে আনবো। তোর সন্তানের আসল বাবাকেও আমি বাইরে বের করে আনবো। ঈশান কথাটা বলেই চলে যায়। তৃণা করুণ দৃষ্টিতে ঈশানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। তৃণা ফোন নিয়ে বাইরে এসেছে। কারোর সাথে বেশ রেগে মেগে কথা বলছে সে। ঈশান তৃণাকে আজ সকাল থেকে অনুসরণ করে চলেছে। তৃণার গতিবিধির উপর সর্বক্ষণিক নজর রেখে চলেছে সে। তাই তৃণাকে বাইরে আসতে দেখে তার পিছন পিছন ঈশানও বাইরে চলে এসেছে। ঈশান দূর থেকেই তৃণার বলা কথাগুলো শুনতে থাকে। তৃণা যেন কাউকে প্রচণ্ড রেগে বলছে।